সে যখন ওই কবরস্থানে ঢোকে, ওই কবরটার পাশে যখন যায়, সে হঠাৎ করে দেখে কি যে কবরটায় কোনো মাটি নাই, মাটিই নেই, কবরটায় কোনো মাটি নাই, ভিতরে একটা কাফন পরানো একটা লাশ শুয়ে আছে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। তো গাইস, আমরা প্রতিদিনের মতো আজকেও চলে আসছি একটা ভৌতিক মনোরম পরিবেশে। নিশো, কেমন লাগতেছে? একটু বাতাস, ভয় লাগতেছে, কিন্তু আমার তার থেকে বেশি ভালো লাগতেছে যে বাতাসটা, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ঠিক আছে, সো যাই হোক, আজকে যেহেতু আমরা আবারও সেই একই দিনের মতো জায়গায় চলে আসছি, আর দেরি করবো না। আজকের যে ঘটনাটা পাঠাইছে শুরু করে দাও, দেরি করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, আজকে যে ঘটনাটা পাঠাইছে হচ্ছে সাগর নামে একটা ছেলে। হ্যাঁ, ওর বাসা হচ্ছে ঢাকায়, আর ঘটনাটা ওর মামার সাথেই ঘটনা। হ্যাঁ, ওর মামার নামটা প্রথমেই বলে নি, ওর মামার নামটা হচ্ছে ওহিদ। তা সে হচ্ছে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল। আচ্ছা। তা একদিন সে প্রতিদিনের মতো বলতে গেলে তার প্রত্যেক দিন একটা দুটা ট্রিপ থাকতো, কোনো সময় লাশ থাকতো, কোনো সময় আবার দেখা যাচ্ছে কি অসুস্থ রোগী থাকতো। তা প্রত্যেক দিন ট্রিপ থাকতো। তা একদিনকে সে সকালে একটা ট্রিপ দেয়া, রাত্রে বাসায় যে একটু রেস্ট করতেছে, ঘুমাচ্ছে, এরকম একটা অবস্থা, ঘুম চোখ, মানে রেস্ট যেটাকে বলে। তা এই মুহূর্তে হঠাৎ করে তার একটা ফোন আসে হসপিটাল থেকে। তার এক সহকারী ফোন দিয়ে বলে কি, ভাইজান এরকম একটা ভাড়া পাইছি, যাইবেন নাকি? বলে কোথায় যাইতে হবে? বলে এটা হচ্ছে গিয়ে খুলনার ওই পাশে বাগেরহাট আছে, বাগেরহাটের ওইখানে মোড়লগঞ্জ নামে একটা জায়গা আছে, ওইখানে একটা ভাড়া নিয়ে যাইতে হবে। পরে জিজ্ঞেস করছে ভাড়াটা কি, রুগী নাকি লাশ? বলে একটা লাশ নিয়ে যাইতে হবে, আর লাশের সাথে 3 জন লোকও যাবে। পরে বলে আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি হসপিটালে আসতেছি। পরে সে হসপিটালে যায়, হসপিটালে যে সবকিছু মানে ভাড়া টাড়া সবকিছু ঠিকঠাক করার পরে প্রত্যেকটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের নিয়ম থাকে যে তারা যখন ওই লাশটা তাদের অ্যাম্বুলেন্সে তোলার আগে লাশটা ভালো করে দেখা নেয় যে লাশটা কেমন, পরবর্তী যাতে কোনো সমস্যা না হয়। তা সে যখন লাশটার ওই যে কফিনটা আছে, কফিনটা খোলার পর দেখে কি ওই লাশটার পুরো বলতে গেলে কোথা থেকে হাড্ডি বের হয়ে গেছে, পুরো মুখে কোনো মাংস নাই, মাংস খুলে যাচ্ছে। হ্যাঁ, খুলে যাচ্ছে, চোখ নাই। লাশ দুইটা চোখ, মানে লাশটার টোটাল 2টা চোখই নাই। তার পরবর্তীতে এটা দেখার পর তার যে আত্মীয় স্বজনরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে যে লাশের এই অবস্থা কেন? বলে যে লাশটা আজ থেকে 20-25 দিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এবং তারপরে যেহেতু গ্রামের অঞ্চল, প্রথমে কোনো পুলিশের যায় না, পরবর্তী যখন পুলিশের কেস কামারিতে যায়, তারপরে পুলিশ ময়নাতদন্তের জন্য ডিরেক্টলি লাশটা যেহেতু ওই অবস্থা হয়ে গেছে, তাই ওই শহরে আর রাখে না, উন্নত মানের একটু ময়নাতদন্ত করার জন্য ডিরেক্টলি ঢাকায় পাঠিয়ে দেয়। আচ্ছা। তা তারা সবকিছু ঠিকঠাক করে ভালোভাবে। এর ভিতরে একটা কথা মিসিং করছি, সেটা হচ্ছে সে যখন ওই লাশটার কফিনটা খুলছিল, লাশটা থেকে অনেক বেশি দুর্গন্ধ বেরোচ্ছিল। তা সে আর অত বেশি দেয় না, তাড়াতাড়ি কফিনটা করে পেরেক মাইরা তাড়াতাড়ি করে তারা জার্নি শুরু করে। সো তারা যখন জার্নি শুরু করে তখন হচ্ছে আনুমানিক রাত 8টার মতো বাজে। আর ঢাকা শহরে ওই টাইমে একটু অনেক বেশি জ্যাম থাকে, কারণ অনেক অফিস আদালত, তারপরে যে গার্মেন্টস টাইম, এগুলো ছুটি হয়, যার কারণে অনেক বেশি জ্যাম থাকে। তা তারা আইসা জ্যামে আটকা পড়ে, আনুমানিক তারা 2-2.5 ঘন্টার মতো জ্যামে থাকে। তখন রাত প্রায় 10টা, 10:30, এই টাইমে হচ্ছে তারা একটু জ্যাম কাটায় ঢাকার বাইরে চলে আসার পর প্রথমে তখন এই ঘটনাটা আবার বেশি দিন আগের না, এই যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার আনুমানিক কয় মাস পরেই তারা পদ্মা সেতু খুব ভালোভাবে ক্রস করে আসার পর ভাঙা টাঙা এই পাশে চলে আসে। এই পাশে আসার পর যারা খুলনা থেকে ঢাকা গেছে তারা বুঝবে যে ঢাকা যাওয়ার পথে 2 পাশে হচ্ছে সব আবাদি জমি, মানে বিল, গোপালগঞ্জের ওই লাইনে, গোপালগঞ্জের ওইদিকে 2 পাশে হচ্ছে সব বিল, কোথাও ওই যে পাট চাষ করে, ধান চাষ করে, আর পুরো মাঝখান দিয়ে হচ্ছে মেইন রাস্তা। তা তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তার পাশে হচ্ছে বড় বড় গাছ আছে। তা যাতে অনেক দূর গেছে, তারা বেশ প্রায় ঘন্টাখানিকের মতো চালানোর পর হঠাৎ করে তাদের অ্যাম্বুলেন্সের উপর একটা, মানে তারা সবাই ফিল করে ওই যে লাশের যে আত্মীয় ছিল, তারা ছিল মোট 3 জন, তারা অ্যাম্বুলেন্সের ভিতর ছিল, লাশের সাথে ছিল। আর ওই যে ওহিদ মামা, তার সাথে একজন সহকারী ছিল, অ্যাসিস্ট্যান্ট থাকে সহকারী। তারা সবাই ফিল করে কি যে তাদের অ্যাম্বুলেন্সের উপর একটা কেমন যেন একটা বড় ডাল টাইপের কিছু একটা ভাঙা পড়ছে। তা এটা যখনই পড়ছে তখনই তারা ফিল করতেছে যে তাদের গাড়ি কেমন জানি আর সামনের দিকে আগাচ্ছেই না, ওই অ্যাম্বুলেন্সটা সামনের দিকেই আগাচ্ছে না। তখন ওই যে ওহিদ মামা গাড়ির মিটারের দিকে তাকায় দেখে গাড়ি আনুমানিক 80+, গাড়ির গতি 80+, বাট গাড়ি আগাচ্ছে না। তখন সে কি করে, গাড়িটা দাঁড় করায়। তার ওই যে গাড়িতে একটা বড় একটা লাঠির মতো ছিল,
ওই লাঠিটা নিয়ে যে বের হয়, বের হওয়ার পর হচ্ছে গিয়ে ওই লাঠিটা দিয়ে ছাদের উপর একটু এরকম নাড়াচাড়া দেয়, আছে নাকি? নাড়াচাড়া প্রথম যখন নাড়া দেয় তখন একটু শক্ত শক্ত বাঁধে, পরবর্তী সে ভাবে কি যে তাহলে আসলেই মনে হয় কোনো গাছের ডালটাল ভেঙে পড়ছে, সে একটু জোরে জোরে লাড়া দেয়, মানে একটু জোরে জোরে আঘাত করে, আঘাত করলে তারপরে দেখি যে কোথাও কিছু নাই, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আবারও তারা যাত্রা শুরু করে, এভাবে অনেকটা দূর চলতে থাকে, চলতে 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 হঠাৎ করে তারা টের পাচ্ছে কি, মানে যারা ইসের ভিতর বসা আছে ওরা টের পাচ্ছে কি যে অ্যাম্বুলেন্সের যে ছাদটা থাকে ছাদের উপর কে যেন নখ দিয়ে আছড়াচ্ছে, কেমন জানি অ্যাম্বুলেন্সের ছাদটা ওইখান থেকে কাটবে, কাটে ভিতরে ঢুকবে কেউ একজন। পরবর্তীতে তারা বলে কি যে ভাই গাড়ি থামান, কে যেন এরকমের উপরে আছে, এরকম অ্যাম্বুলেন্সের ছাদের পর এরকম ঘোষটাছে। তারপরে ওই যে ওহিদ মামা সে গাড়ি থামায় ভালো করে ইটি করে দেখে যে কোথাও কেউ নাই, সে আবার ওই রকমের করে গাড়ি চালাইতে থাকে। তার কিছুক্ষণ পর আবার সেম, এবার সেই ওহিদ মামা এবং তার অ্যাসিস্ট্যান্ট তারা দুজনেই টের পাচ্ছে, এবার হচ্ছে কেমন জানেন পুরো গাড়িটা চারিপাশ থেকে বড় বড় নখ দিয়ে টাইনা নিয়ে যাচ্ছে, বারবার টাইনা নিয়ে যাচ্ছে। তো তারা আবারও নামার পর ভালো করে ইটি করে দেখে, একটু আশেপাশে করে দেখে যে কোথাও কিছুই আছে কিনা, কেন এরকমের হচ্ছে। তো তারা কিছুই বুঝতে পারে না, তারপরেও সবকিছু স্বাভাবিকভাবে আবারও আগের দিকে মানে ওই যে খুলনার দিকে যাত্রা শুরু করে। তার কিছুক্ষণ পর ওই যে ওহিদ মামার যে অ্যাসিস্ট্যান্টটা ছিল, সেই অ্যাসিস্ট্যান্টটা ওহিদ মামাকে বলে কি যে ভাইজান একটু লুকিং গ্লাসের দিকে তাকান। তা সে যখন লুকিং গ্লাসের দিকে দেখে, সে দেখে কি তার একবারে গাড়ির পাশেই একটা কুকুর, মানে এই কুকুরটা তারা জীবনে কোনোদিন দেখে নাই, সাইজে অনেক বড়, আর কুকুরটার চোখ দুইটা লাল জল করতেছে, মানে কেমন জানি আগুন জ্বলতেছে, গাড়ির সাথে আসতেছে এরকম দেখতেছে, আগুন জ্বলতেছে, আর কুকুরটা গাড়ির পাশ থেকে দৌড়াচ্ছে, গাড়ির পাশ থেকে তারা ওইভাবে কোনো কিছু মনে করে না, ভাবে কি স্বাভাবিক কুকুর তো থাকতেই পারে, রাস্তার পাশে আলো টালো দেখছে, বা ওই রাতের বেলা তো চোর হিসেবে ধাবড়ায়, গাড়ি দেখলে কুকুর দৌড়ায় পিছে পিছে, তারা ভাবে কি ওই জন্যই তো কুকুর দৌড়াচ্ছে। তারা বেশ কিছুটা পথ গাড়ি চালায়, একটু জোরেও চালায়। তা ওহিদ মামা চিন্তা করে কি যে আমার গাড়ি প্রায় 80-90 প্লাস, একটা কুকুর তো কোনোদিন এত গতি হওয়ার কথা না। তখন তার মাথায় ভাবনাটা আসে যে একটা কুকুর এত গতি হওয়ার কথা না, যে আমার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে, ইম্পসিবল একটা বিষয়। তখন ওহিদ মামা একটু দেখার চেষ্টা করে যে আসলে কি কুকুরটা তাদের পিছনে ধাওয়া করছে নাকি অন্য কোনো কারণ আছে। তখন সে গাড়িটা স্লো করে, যখনই স্লো করে তখনই দেখে কুকুরটাও স্লো হয়ে গেছে, যখনই কুকুরটাও স্লো হয়ে গেছে, বেশ কিছু দূর যায় ওহিদ মামা একটু ভয় পায় যে এখন যদি কোনোভাবে গাড়ি থেকে নামি, কুকুরটা একে তো দেখতে অনেক বড়, তারপর একটু হিংস্র টাইপের, যদি কোনোভাবে অ্যাটাক করে তাহলে তো সমস্যা। সে আরো জোরে গাড়ি চালায় যায়, যাইতে এক সময় দেয় কি তারা আর যে কুকুরটা কোথাও নেই, হঠাৎ করে উদা হয়ে গেছে। তাই এইভাবে সবকিছু সুন্দরভাবে চলতে থাকে। তারা আরো অনেকটা পথ যায়, অনেকটা পথ পার করার পর যখন তারা গোপালগঞ্জ পার হয়, গোপালগঞ্জ পার হওয়ার পর তারা মানে ওই যে লাশের পাশে যে আত্মীয়রা ছিল, 3 জন আত্মীয় ছিল ইসের ভিতরে, অ্যাম্বুলেন্সের ভিতরে, সেই আত্মীয়রা হঠাৎ করে চিল্লাপাল্লা শুরু করে, বলে কি ভাই গাড়ি থামান, আমরা গন্ধে টিকতে পারতেছি না, অনেক বেশি প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। পরে হঠাৎ করে তখন আবার ওই যে ওহিদ মামা এবং তার অ্যাসিস্ট্যান্টের নাকেও গন্ধটা যায়, এবং তারাও খুব বিচ্ছিরি একটা গন্ধ টের পায়। তারা তাড়াতাড়ি গাড়ি থেকে নাইমা পিছন খোলা টোলা দেয় যে হয়তো লাশের কোথাও কফিন টফিন লিক হয়েছে, যার জন্য গন্ধ বেরোচ্ছে। একটা অবাক করা বিষয় হচ্ছে তারা যখন ওই অ্যাম্বুলেন্সের দরজাটা খোলে, তার খোলার সাথে সাথে কোথাও কোনো গন্ধ নাই, সবকিছু উধাও, একটুর মধ্যে সবকিছু উধাও। তারপরে তারা কি করে, এই সময় একটু ওহিদ মামার মনে একটু কামড় দেয় যে আজকে তাদের সাথে খারাপ কিছু, অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। কারণ বারবার প্রত্যেকটা বার যেগুলো তার সাথে আগে পরে কখনো হয় নাই, প্রত্যেকটা বার সেম একটা ডিফারেন্ট কাহিনী হচ্ছে তাদের সাথে, তাও অস্বাভাবিক পর্যায়ে। তখন সে একটু ভয় পাওয়ার জন্য সে কি করে, সে আর চিন্তা করে আজ যাই হোক আমি গাড়ি থেকে নামবো না, আমি সোজা চালাইতে একবারে চলে যাব, যাই হোক না কেন। সে আবার গাড়িতে ওঠার পর গাড়ি চালানো শুরু করে। ঠিক তার প্রায় 10 থেকে 15 মিনিট পর ভিতরের যে লাশের যে আত্মীয় স্বজন ছিল তারা খুব জোরে চিল্লাপাল্লা করে, এবং ওহিদ মামারা এবার স্পষ্ট শুনতে পাচ্ছে যে লাশের যে কফিনটা জোরে জোরে কেমন জানি লাশটা কফিনের ভিতর থেকে বাইরে আসবে এমন জোরে জোরে ধাক্কাধাক্কি করতেছে ভিতর থেকে ধাক্কাধাক্কি করতেছে। তা এটা যখনই আর ওহিদ মামা চিন্তা করে আমি আর এবার গাড়িটাই থামাবো না, যতদূর সম্ভব আমি আগাইতে থাকবো। আর সে আবার ভালো করে জানে, কারণ সে এই যে রাস্তা খুলনা আর ঢাকার যে রাস্তাটা, এখানে বহুবার সে ট্রিপ দিছে, তা সে ভালো করে জানে। আর কিছু দূর গেলে সে ফকিরহাট নামে একটা জায়গা আছে, সেই ফকিরহাট বাজারটার সামনে আমি ওইখানে যেই দাঁড়াবো।
তা সে অনেকটা জোরে স্পিডে গাড়ি চালাইয়া ওই ফকিরার যে বাজার ওইখানে দেয় কিছু দোকানপাট খোলা আছে, কিছু লোকজন আছে, ট্রাকের চালক টালক তারা চা নাস্তা করতেছে, বাট্টাত খাচ্ছে। তা সে ওইখানে যে দাঁড়ায়, ওইখানে কিছু মুরব্বী টাইপের লোক ছিল, তাদেরকে এইসব খুলা বলে যে এই ঘটনা হচ্ছে এই। তা তারা করে কি ওই মুরব্বী লোকগুলা তখন ওই করে ওই যে লাশের কফিনটা নামায় তারা চেক করতে যায় যে কি হচ্ছে, তাদের সাথে নাম কেন হলো। তখন যারা চেক করে তখন তারা ওই লাশের ওই অবস্থা দেখে যে লাশ এতটা বিভৎস হয়ে গেছে, তখন এরা তারাও ভয় পায়। তারা তাড়াতাড়ি করে লাশটা ভিতরে উঠায়। তো ওই মামাদের বলে কি আর ফজরের আজান হইতে তো আর কয়েক ঘন্টা বাকি আছে, আপনারা এক কাজ করেন, রাতটা এখানে কাটান, যখন ফজরের আজান হবে তখন আপনার বাড়ির দিকে রওনা দিন। সো তারা ওরকম রাতটা ওখানে কাটায় দেওয়ার পর ফজর আজান হওয়ার পর একটু সলক যখন হয় তারা আবার রওনা দেয়। পুরো পথ স্বাভাবিকভাবে যায়। লাশটা নামানোর পর তারা ওই যে ওইদ মামা আছে, ওইদ মামা হচ্ছে ওই লাশটা দাফন করে, মানে সে নিজেও জানাজা পড়া তারপর আবার চলে আসে, আবার ব্যাক করে ওইখান থেকে। সে যখন বাড়িতে আসার পর প্রথম একদিন বলতে গেলে পুরোপুরি স্বাভাবিক ছিল, কোনো প্রকার কোনো ঘটনা ঘটে নাই, সবকিছু স্বাভাবিক ছিল। তো একদিন রাতে হঠাৎ করে সে খেয়াল করছে সে নিজের খাটে শুয়ে আছে, হঠাৎ করে তার জানলার দিকে চোখ গেলে সে দেখতেছে কি জানলার বাইরে একটা অবয়ব, মানে কালো একটা অবয়ব দাঁড়ায় রয়েছে এবং তার দিকে তাকায় আছে। সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সে যখন এটা দেখে তাড়াতাড়ি ওঠে, ওইটা মানে করে যে খোঁজাখুঁজি করে, চিল্লাপাল্লা করে যে ওইখানে কে দাঁড়ানো করা, কোথাও পরবর্তীতে আর কোথাও কিছু দেখতে পায় না। পরবর্তীতে গেল স্বাভাবিক। তার প্রায় 2 থেকে 3 দিন পর হঠাৎ করে হচ্ছে কি তার মানে মাঝরাতে তার একটা বাচ্চা ছিল, আর একটা তার বাচ্চার বউ আর সে, মানে 3 জনের ফ্যামিলি, আর হচ্ছে তার বাবা আর মা ছিল। তার বাবা আর মা হচ্ছে তাদের পাশের রুমে থাকতো। তা হঠাৎ করে তার বউ মাঝরাতে অনেক বেশি চিল্লাপাল্লা করে ওঠে, সবাই তাড়াতাড়ি ওঠে, ওইটা লাইট টাইট জ্বলার পর জিজ্ঞেস করে কি তুমি চিল্লাচ্ছ কেন? বলে আমি ঘুমায় আছি, তা হঠাৎ করে দেখতেছি কে যেন আমার মানে খাটের একবারে পাশেই দাঁড়ানো একটা বড় একটা কালো একটা অবয়ব আমার দিকে তাকায় রয়েছে। তা বলে কই তুমি এটা হয়তো ভুল দেখছো, এখানে তো কোথাও কিছু নাই, তুমি ভুল দেখছো। পরবর্তীতে সবাই আবার রিল্যাক্স ভাবে শুয়ে পড়ে। তা এর পরের দিন রাতে আবার কি হয়, একটা জিনিস মিসিং করি যে এই ঘটনা হওয়ার পর ওইদ মামা কি করে, ওই যে তাদের পাশের এলাকারই একটা মসজিদের একটা ইমাম, সেই ইমামকে সবকিছু খোলা বলে। ইমাম করে কি তাকে একটু পানি ফোড়া দিয়ে দেয়, বলে তোমরা পরিবারের সবাই এটা খাইও, আপাতত কিছু হবে না তোমাদের। পরবর্তীতে তারা আসার পর পরিবারের সবাই এটা খায়। দেন খাওয়ার পর তারা বেশ কিছু সময় তারা রিল্যাক্স থাকে বলতে গেলে আনুমানিক প্রায় 10 দিনের মতো। তাদের সাথে কোনো ভৌতিক বা কোনো প্রকার কোনো সমস্যা হয় না, তারা স্বাভাবিক জীবনযাপনই পার করতে থাকে। তা ভালো থাকার পর 10 দিন পর হয় কি, হঠাৎ করে একদিন রাতে তারা ওরকম সবাই ঘুমায় থাকলে হঠাৎ করে মানে তাদের রুমে একটা লাশ পচা গন্ধ, অনেক বেশি গন্ধ, যে এত গন্ধ তারা মানে বমি করে দেওয়ার মতো অবস্থা তাদের। তারা তাড়াতাড়ি ওঠার পর কি করবে, দেখে কি ইলেকট্রিসিটি নাই, মানে লাইটটা জ্বলাবে সেই ইলেকট্রিসিটি নেই। তারা তার ওইদ মামার যে একটা ফোন ছিল সেই ফোনের ফ্ল্যাশ জ্বলায়, এবং ফ্ল্যাশ জ্বলানোর সাথে সাথে দেখে কি তাদের ঘরে যে ফ্যানের যে সিলিং আর কি, সিলিং এর পর একটা লাশ ঝুলতেছে, আর লাশের মানে বলতে গেলে কিছু কিছু জায়গায় হাড্ডি বেরোয় আছে, মানে একেবারে ওই সেম যে লাশটা দেখছিল ওইদ মামা ওই টাইপের একটা লাশ ঝুলতেছে, এবং লাশের গোস্তগুলো খুলে পড়তেছে, ওই যে ইসে পড়তেছে, এবং সেটাও তারা দেখতেছে। এইটা দেখার পর তার যে বউ তো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, তার ছেলে অনেক বেশি চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে। তা তখন তার বাবা মা যখন এটা শুনে, তারা তো এই যে পাশের রুমে থাকে, চলে আসে। তার বাবা মা যখন এটা শুনে, তার বাবা মা তাড়াতাড়ি রুমে আসার পর দেখে কোথাও কিছু নাই, একটুর ভিতরে একটা চোখের পলকের ভিতর কিছু নাই, মানে তাদের ওই যে মাংস খুঁজা পড়ছে নিচে, তারা দেখতে পাচ্ছে, মানে স্বয়ং 3 জন দেখছে মাত্র। হ্যাঁ, তারা তার ছেলে, সেই ওইদ মামা এবং তার বউ 3 জনই দেখছে। দেখে একটুকুনের ভিতর কিছু নাই। পরবর্তীতে ওইদ মামা চিন্তা করে কি যে আসলে হয়তো আমার সাথে বেশি বাজে ওই যে লাশটা টানছিলাম, ওই জন্য হয়তো কোনো খারাপ কিছু হচ্ছে। সে আবার চিন্তা করে কি যে আমি তো এরকমের কত লাশটা নিই, ওই লাশটার ওই লাশটার জন্যই যে এমন কিছু হচ্ছে তা আমি কিভাবে বুঝবো। তা সে করে কি ওই যে হুজুরের কাছ থেকে পানি পড়া আনে, ওই হুজুরের কাছে আবার যায়। তা হুজুর বলে কি, শোনো দেখো, আমি আমার সাধ্যমতে যা পারি সেটা আমি করে দিছি, এটা আমার পক্ষে সম্ভব না, তোমরা বড়, আমি একটা হুজুরের ঠিকানা দিচ্ছি, তোমরা একটা জায়গায় যাও, জায়গার ঠিকানাটা বলে না, একটা মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যে সব থেকে যে বড় হুজুর, আমি হচ্ছে তার কাছ থেকেই হয়েছি, মানে শিখছি, এইগুলা বলতে কি ওই হাফেজ হয়েছে আর কি। তা তোমরা তার কাছে যাও, তুমি তার কাছে যাও, নাহলে এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না, আর তোমরা মনের ভুলেও ঘর থেকে রাতের বেলা বেরোয় না। তা সে ওই দিনকে আর দেরি করে না, ওই দিনকে হুজুরের কাছে চলে যায়।
হুজুরের কাছে যায়, হুজুরকে মানে সব কিছু বলে, সব কিছু খুলে বলে, বাট হুজুরকে এই জিনিসটা বলে না যে আমি এরকম অ্যাম্বুলেন্সে গেছি ওই দিনকে, ওই ঘটনাটা বলে না, মানে ওই ঘটনাটা বাড়ি আসার পরে যেগুলা ঘটছে এইগুলা বলে যে এই হচ্ছে আমার সাথে। পরে হুজুর বলে কি তাহলে চলো আমি তোমার বাড়িতে যাব। পরে হুজুর বাড়ি আসে, প্রথমে বাড়িটা ভালো করে বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পর বলে কি যে তুমি কিছুদিন আগে একটা লাশ টানছিলে অ্যাম্বুলেন্সে, লাশটা অনেক বেশি বাজে অবস্থা ছিল। হুজুর নিজের থেকে এটা বলে দিচ্ছে, হুজুর নিজের থেকে বলতেছে যে তুমি এরকম লাশ টানছিলা, লাশটার বাজে অবস্থা ছিল, সেই লাশটার কারণে আজকে তোমার এই অবস্থা হচ্ছে। তখন ওহিদ মামা অনেকটা অবাক হয়ে যায় যে আমি হুজুরকে বলিও নাই, হুজুর কিভাবে জানলো তাইলে, আচ্ছা যে লাশের ব্যাপার হুজুর কিভাবে জানলো। তখন ওহিদ মামাকে ওই যে লোকটা হুজুরটা বলে কি তোমার এই সমস্যা থেকে যদি মুক্তি পাইতে চাও তাহলে তোমার করতে হবে, কারণ সমস্যাটা অনেক বেশি বড় একটা সমস্যা, অনেক বেশি বড় একটা ডিপ হয়ে গেছে বিষয়টা, ভুল করছো তুমি, অনেক বেশি বড় একটা ভুল করছো, তুমি একটু সত্য করে আমাকে বলো যে তুমি ওই দিন কি করছিলা, ওই দিন লাশ নিয়ে যাওয়ার পথে তুমি কি করছিলা। আচ্ছা পরে বলে কি যে এরকমের লাশ নিয়ে যাচ্ছিলাম, তা লাশ নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে হচ্ছে কি ওই গাড়ির পরে যে বিষয়গুলো ঘটে সব খুলে বলে। পরবর্তী বলে কি তুমি তো ভুলটা ওইখান থেকেই করছো, তোমার গাড়ির পর যে ডালটা পড়ছিল এটা আসলে কোনো ডাল না, এটা হচ্ছে একটা বদজিন, সে বদজিনটা পড়ছিল, আর তুমি হচ্ছে একটা লাঠি দিয়া ওই বদজিনটারে অ্যাটাক করছো, যখন এটা ফালানো চাইছে পরিষ্কার করা চাইছে তখন আঘাত লাগছে, যার কারণে ওই বদজিনটা হচ্ছে তোমার এখন অনেক বেশি ক্ষতি করার চাচ্ছে। আচ্ছা তো এখন যদি তোমার এই জিনিসটা থেকে পরিত্রাণ পাইতে হয় তাহলে তোমার হচ্ছে করতে হবে, ওই যে লাশটা কবর দিছে সেই কবর থেকে এক মুঠো মাটি আনতে হবে, মাটি আইনে তারপরে যা যা করতে হয় তারপর সব আমি করব, আর এই মাটিটা আনতে হবে তোমার একার নিজেরই, তাও আবার রাতের বেলা যে। তা সেটা শোনার পর সে চিন্তা করে যে ফ্যামিলির অবস্থা আস্তে আস্তে তাদের মানে ভোগান্তির মধ্যে আছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন সে ওই হুজুরকে নিয়ে ওই যে এলাকায় গেছিল মোড়লগঞ্জে, ওই এলাকায় যায় হুজুরকে নিয়ে গেলে হুজুর যখন ওই বাড়ির ভিতর পাড়া দেয় তখন হুজুর বলে কি যে এটা কোনো সাধারণ ঘটনা না, এর পিছনে অনেক অনেক সমস্যা আছে। তখন ওই মামা জিজ্ঞেস করে কি সমস্যা আছে, পরে বলে কি সব তোমার পরে খুলে বলবো, আগে তুমি এই বাড়ির কিছু লোকজন ম্যানেজ করো, হাজির করো। পরে ওই মামা ওই যারা লাশটা সাথে আসছিল তাদেরকে একজনকে দেখতে পায়, একজনকে ডাকা তারা একটা উঠোনে বসে পরে তখন বলতে গেলে আনুমানিক আসরের পর আর কি ওই সময়টা। পরে ওই যে ওই লোকটাকে বলে কি হুজুর বলে কি আচ্ছা আপনি একটু সত্য করে বলেন তো যে এই লাশটা মরার পর থেকে কি হয়েছিল। মানে ওই যে লাশের ফ্যামিলির লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছে, ওই যে তিনজন যাত্রী ছিল বুঝছি তাদের একজনের কাছে আচ্ছা বলে কি যে আপনি একটু সত্য করে বলেন তো যে লাশটার সাথে কি হয়েছিল। পরে ওই লোকটা বলে কি যে লাশটা যেদিনকে গলায় ফাঁস দেয় তারপর হচ্ছে ওই লাশটাকে দাফন করে দেওয়া হয়, তা দাফন করে দেওয়ার পরে ওই দিন রাতেই একটা লোক হচ্ছে কি ওই উঠানে, মানে তারা যে উঠানটায় বসেছিল ওই উঠান থেকে আবার তাকাইলে হচ্ছে কি দেখা যায় যে লাশের কবরটা দেয়, ওই সামনে একটা বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের পাশে হচ্ছে লাশের কবরটা দেয়। তা সে উঠানে একজন দাঁড়ায় দেখতেছে কি যে লাশের ওই যে বাঁশঝাড়ের যে কবরস্থানটা, ওই যে লাশের যে কবরটা, ওই কবরের পাশে একটা আলো জ্বলতেছে এবং একটা লোক ওই কবরটা খুঁড়তেছে, জোরে জোরে খুঁড়তেছে। তা এটা দেখার পর ওই লোকটা ভয় পায়, তা সে ওই টাইমে কোনো কিছু বলে না, একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে সবাই ডায়েটে নিয়ে আসে, সবাই আলো টালো জ্বালায়, ওই লাশটার ওইখানে যায়, কবর ওইখানে যায় যে কি হচ্ছে। পরবর্তীতে যায় দেখে কি যে একটা লোক, কালো মতো একটা লোক দৌড়ায় চলে গেছে, অনেক খোঁজাখুঁজি করছে বাট লোকটাকে আর কোথাও পায় নাই। তা প্রথম দিন এইভাবে চলে যায়। পরবর্তীতে তারা আবার ওই লাশটা ওই যেটুক খুঁজছিল ওইটুক ভালো করে মাটি টাটি দিয়ে আসে, তারা ভাবে যে কোনো দুষ্টু লোক বা কোনো কিছু এরকমের করতেছিল। তা পরের দিন রাতে তারা দেখে কি যে পরের দিন রাতে আর কেউ কোনো কিছু দেখে না। পরের দিন সকালে দেখে কি যে ওই লাশটা কবরের উপরে রাখা এবং কবরটা খোঁড়া। তা এইটা দেখার পর তারা একটু অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, কে এই কাজ করলো। তা তারা আবার হচ্ছে ওই লাশটাকে দাফন করার পরের দিন ওইভাবে আবার সবকিছু হয়ে যায়। পরের দিন আবার সেম কাহিনী, আবার লাশ কবরের উপর। তা তারপরের দিন হচ্ছে কি তারা ওই লাশটা আবার কবর দেয় এবং কবর দেওয়ার পর এবার চিন্তা করে যে যেহেতু 2 দিন হয়েছে হয়তো কেউ না কেউ তো এরকমের কোনো না কোনো কাজ করতেছে, আর এটা তো অনেক বেশি ভয়ঙ্কর কাজ, কেন করতেছে, অস্বাভাবিক লাগছে, লাশটা নিচ্ছেও না, লাশটা ওইখানে রাখা যাচ্ছে। তা তাদের ভিতর ওই গ্রামের 4-5 জন যুবক মিলে চিন্তা করে কি যে আমরা পাহারা দেব, সাহসী যুবক, তারা চিন্তা করে কি আমরা পাহারা দেব, পাহারা দিয়ে দেখবো যে ওইখানে কি হচ্ছে। পরবর্তীতে ওই দিনকে রাত্রে 3-4 জন মানে 5 জন ওরকম লাঠিকোটা নিয়ে হাঁটে, টর্চ লাইট নিয়ে ওরকম পাহারা দেয়।
তা হঠাৎ করে তারা দেখে কি, রাত তখন গভীর রাত, হঠাৎ করে তারা দেখে কি যে মানে পুরো বাঁশঝাড়টা আলো আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে এবং ওই যে লাশের যে কবরটা যেন কারা এসে খুঁড়তেছে, একাধিক লোকজন, ওই 5 জন দেখতেছে, মানে খুঁড়তেছে একজন নাকি একাধিক, 1 2 3 জন এরকমের খুঁড়তেছে এবং তারা যখন এটা দেখে তারা হচ্ছে কি ধাপড় দেয়, এই দাঁড়া ওইখানে কে, ওইখানে কে, যেমনি ধাপড় দেয় তারা দেখে কি যে ওই যে লাশটা অটোমেটিক কবর থেকে ওইটা কিছু বাঁশ, অটোমেটিক বাঁশগুলো কাটা এবং সাইজ করা হয়ে গেছে, ওই লাশটা ওই বাঁশের উপর শোয়ায় রাখছে, অটোমেটিক এগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তারা এই দৃশ্য দেখার পর তারা তো ওইখানে আর থাকে না, তাড়াতাড়ি চলে যায় দৌড়ে, প্রচুর ভয় পায়। পরের দিন সকালে ওই লাশটাকে কি করে, মানে একটু সবাই সন্দেহ করে, তা কেস মামলা করে, যে সবাই তো ভাবতেছে যে লাশটাকে নিয়ে যদি কোনোভাবে গুম করে ফেলানো হয় বা কেউ কি মারা ফেলছে নাকি, তার প্রমাণ থাকবে না, কারণ এই লাশটা যখন গলায় ফাঁস দিয়ে পাইছিল একটা ফাঁকা রুমে গলায় ফাঁস দিয়ে অবস্থা পাইছিল, তা কেউ কি মারা ফেলছে নাকি সে নিজেই গলায় দড়ি দিছে কেউ বলতে পারে না। তা তারা ভাবে কি যে এই জন্য হয়তো কেউ হয়তো লাশ চুরি প্রমাণ সরাতে যাচ্ছে, তো তারা এই জন্য পরবর্তীতে ওই লাশটা নিয়ে একটা কেস করে, ওই ময়নাতদন্তের জন্য ঢাকায় নিয়ে যায়, তখন ঢাকায় পাঠায়। তা ওই ঢাকায় পাঠায়, ওই আসার পথে আবার তো ওই ঘটনা ঘটতে থাকে, এটা হুজুরে বলছে, হ্যাঁ এইসব হুজুরে বলছে। পরবর্তীতে হুজুর বলতেছে কি যে আসলে এইখানে বিষয় হচ্ছে এই লাশটার উপর কালো জাদু করা হয়েছে, কারণ হচ্ছে কি এই লাশটার যে মাথার দিকটা হচ্ছে কোনো একটা বাজে লোক, সে হয়তো কোনো কবিরাজি করে, হুজুর কোনো নাম বলতেছে না, জাস্ট উদাহরণ দিচ্ছে, সে হয়তো তার ওই মাথাটা নেওয়ার জন্য কালো জাদু দিয়েই করে, কারণ যারা আত্মহত্যা করে সাধারণত মারা যায়। আমি শুনছি যারা ব্ল্যাক ম্যাজিকের কাজ কাম করে কালো জাদু, তাদের এই সমস্ত আত্মহত্যাকৃত লাশের মাথা এইগুলো লাগে, রিচুয়ালের জন্য লাগে, সে হচ্ছে ওই জিনিসটা করার জন্য পরবর্তীতে ওই লাশটার মাথা উঠায়। তা প্রথম দিন ওই যে একটা লোককে দেখছিল কবর খুঁড়তেছে, সে হচ্ছে সেই লোকটা ছিল, বা সে যে কে সেই হুজুরটা সেটা বলতে পারে না। পরবর্তীতে দেখে যে ওই লোকজন জানাজানি হয়ে যাচ্ছে, পরবর্তীতে হুজুরটা কিছু জিন লাগায় ওই লাশটা, হুজুরটা না, ওই যে ব্ল্যাক ম্যাজিক যে করে, সরি, ওই লোকটা কিছু জিন লাগায় ওই লাশটার উপর, ব্ল্যাক ম্যাজিক করে যে লাশটার মাথা এনে দিবে। তা ওই জিনগুলো কোনোভাবেই পারে না, কোনো একটা কারণে ওই লাশটার মাথা নিতে পারে না। আচ্ছা, মানে এটা যে কেন পারে না সেটা হুজুরও জানে না। আচ্ছা, তা যার কারণে হচ্ছে ওই লাশটা উঠায় ওইখানে রাখা যেত। আচ্ছা, ওইখানে একটু ভয় পাইছি, যাই হোক। তারপরে আচ্ছা, হঠাৎ করে মানে আমরা পরিবেশটা দেখছিস, মানে এরকম একটা পরিবেশে আমি পুরো ঘটনার ভিতরে ঢুকে গেছি, তখন যদি একটা সাউন্ড হয়, আমি তো লাফায় উঠছি, পাকালি কিছু একটা হবে, তারপরে স্বাভাবিক এটা। হ্যাঁ, তা পরবর্তীতে ওই যে লাশটা, মানে যার জন্য ওই জিনগুলো লাশটার কিছু করতে পারে না, ওরকম জাস্ট উঠায় রেখে যায়, আর তারপরে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তা ওই যে ঢাকা থেকে যখন নিয়ে আসে, ওই যে ইসের উপর পড়ছিল, অ্যাম্বুলেন্সের উপর যে লাশ, মানে একটা সবাই মনে করছিল যে গাছের ডাল ভাঙা পড়ছে, ওইটা হচ্ছে ওর ভিতর একটা জিনি পড়ে, আর ওই যে ডিস্টার্ব করতেছিল ওইখানে ওই জিনগুলোর মধ্যে ওই শয়তান জিনগুলাই ওই কুকুর শাস্তা ছিল, তারপরে ওই যে অ্যাম্বুলেন্সের ওইখানে ছিল, তা তারা ওইটার কোনো কিছুই করে না। পরবর্তীতে সন্ধ্যা হয়ে যায়, আর ওই হুজুরে তারা এও বলে যে আমরা যখন আবার এনে লাশটা যখন আবারও দাফন করছি, জানাজা পড়ায়, তারপর থেকে আর লাশটা কোনো কিছু হয় নাই, মানে কোনো প্রকার কোনো সমস্যা ওইখানে হয় নাই। তা পরবর্তীতে তখন প্রায় সন্ধ্যার মতো হয়ে আসে, ওহিদ মামাকে ওই হুজুর বলে কি যে এখন আস্তে আস্তে রাত যখন ঈশার আযানের পর গভীর হবে, তখন গভীর রাতে তোমার ওই কবরের কাছে যাইতে হবে একা, এবং ওই কবর থেকে মানে 1 মুঠ মাটি নিয়ে আসতে হবে। আর এইটা করার সময় তুমি একটুও ভয় পাবা না, খবরদার মাটি যদি না নিয়ে আসতে পারো তাহলে মনে করবো অনেক বেশি খারাপ কিছু হয়ে যাবে, যা হচ্ছে অনেক বেশি খারাপ হবে। তারপরে এরকম করতে করতে রাত প্রায় আনুমানিক 12টার মতো, তা তখন ওহিদ মামাকে ওই যে তার পুরো শরীরটা হচ্ছে ওই হুজুর মানে বন্ধ করে দেয়, দোয়া দুরুদ পড়া, এবং তার গায়ে পানি টানি ছিটায় দেয়, ওই যে পানি পড়া দিয়ে পানি টানি ছিটায় দেয়। তা ওহিদ মামা যায় কবরের দিকে, সে মনে সাহস নিয়ে যায়, কারণ সে চিন্তা করে কি যে আমার তাদের ফ্যামিলি কন্ডিশন আবার আস্তে আস্তে খারাপ হচ্ছিল অনেক, মানে আর্থিক অবস্থা দিয়ে, রোগ শোক দিয়ে অনেক বেশি খারাপ হচ্ছিল। সে চিন্তা করে কি যে আমার যেভাবে ওকে এখান থেকে এই সমস্যা সমাধান করতেই হবে। তো ওহিদ মামা ওই রকমের যাইতে থাকে, তা যাওয়ার পথে কোনো সমস্যা নয়। সে যখন ওই কবরস্থানে ঢোকে, ওই কবরটার পাশে যখন যায়, সে হঠাৎ করে দেখে কি যে কবরটায় কোনো মাটি নাই, কবরটায় কোনো মাটি নাই, ভিতরে একটা কাফন পরানো একটা লাশ শুয়ে আছে, এবং চারিপাশ থেকে একটা ভয়ঙ্কর লেভেলের আওয়াজ হচ্ছে, আর যে ওই যে বাঁশ বাগানের যে বাঁশঝাড়গুলা, এগুলো অনেক বেশি জোরে জোরে হচ্ছে, মানে দোলাদুলি করতেছে।
তো এটা দেখার পর সে একটু ভয় পায়, মানে সে চিন্তা করে কি আমি ফিরে যাব। পরবর্তীতে তার মাথায় ওটা আসে যে আমি যদি এখান থেকে ফিরে যাই আরও অনেক বেশি খারাপ কিছু হবে। তখন সে একটু দোয়া দরুদ পড়ে এমনি কবরের দিকে হাত বাড়ায়। হাত বাড়ায় দেখে যে তার হাতে মানে মাটি আছে, মানে ওইটা যে দেখতেছে আসলে কবরটায় মাটি ছিল, কিন্তু ওই জিনগুলা তারা হচ্ছে ওই জিনিসটা দেখাচ্ছে যে কবরে কোনো মাটি নাই। তখন সে এক মুঠ মাটি নিয়ে তাড়াতাড়ি করে হুজুরের কাছে আসে, হুজুরের কাছে এসে ওখানে বেহুশ হয়ে যায়। পরে তার যখন ভয়ের চোটে হুজুর পর্যন্ত যাইয়াও বেহুশ হয়ে যায়, পরবর্তীতে তার যখন জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর হচ্ছে ওই যে হুজুর ওই কবরের মাটি দেয়া ভালো করে কিভাবে যেন পইরা ওই যে ওহিদ মামার যে বাসাটা সব ভালো করে করার পর আস্তে আস্তে করতে গেলে এই সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে, তা এই ছিল ঘটনা। তা ওহিদ মামা যখন মানে এই জিনিসটা নিয়ে এখনো করে যে ভাবে যে তার সাথে কেন এমন হলো, কারণ সে তো তাদের কোনো আত্মীয় না বা কোনো কিছু না, সে জাস্ট মানুষের ভালোর জন্যই তো করে, তার সাথে কেন এমন হলো। তা সে পরবর্তীতে ওই অ্যাম্বুলেন্স চালানো ছাড়া দেয়, প্রাইভেট গাড়ি করে। তা আস্তে আস্তে তার সাথে সে মনে করছে যে তার পেশাটা অ্যাম্বুলেন্সে লাশ বহন করা কিংবা রোগী বহন করা থেকে লাশ বহন করার যে পেশাটা এটা একটু বেশি রিস্কি। কারণ এই যে তার প্রায় সময় বিভিন্ন রকমের লাশ নিয়ে যেতে হবে, কোনটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে কিছু হয়েছে, সে তো আর এগুলো জানে না। এর মাধ্যমে তার উপরে একটা ইফেক্ট পড়তে পারে, সেটা পরে বুঝতে পারে যে এইটা করলে আমার কোনো আওয়াজ টের পাইছি ওই পাশে না। আমি কিন্তু টের পাইছি, মানে কে যেন ওই পাশে কি ফেলতেছে জোরে জোরে কেন ফেললো না একটু আগে। যাক, এটা কারণ স্বাভাবিক, কারণ আমরা এখন যে জায়গায় আছি এটা স্বাভাবিক একটু। আগের দিন কি হলো বিষয়টা, আমরা দুর্ঘটনায় ঘটে গেল এখানে এসে। যাই হোক, আজকে আবার আসছি, আল্লাহর রহমতে কিছু একটা আছে, মনে হয় কিছু একটা হয়তো কোনো অস্বাভাবিক কিছু হইতে পারে, তবে বেশিরভাগ সম্ভাবনা কোনো পাকপাখালি কিছু একটা হবে, বাদুর কিছু একটা হবে, বাদুর টাদুর এরকম কিছু একটা। যাই হোক, ভয় পাইলে চলবে না। আজকের ঘটনা এই পর্যন্তই, তাহলে ওইখানে